villagebhoot.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকাশ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর ভালো থাকার কারণেই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় হিম করা ভূতের গল্প। গল্পের নাম মানুষ নয় মায়ানী। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। গ্রামের নাম নিশিন্ধাপুর। নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে ভাব আসে। এই গ্রামের বুক চিরে বয়ে যাওয়া কালিন্দী নদী নিয়ে মানুষের আতঙ্কের শেষ নেই। গ্রামের মানুষের বিশ্বাস এই নদীতে সাধারণ মাছের চেয়ে অশরীরীদের আনাগোনা বেশি। বিশেষ করে অমাবস্যার রাতে নদীর পানি যখন কালো কুচকুচে হয়ে যায় তখন সেখানে নামা মানেই সাক্ষাৎ যমদূতের সাথে দেখা করা। মায়া এই গ্রামেরই মেয়ে। তার চোখে সবসময় একটা অদ্ভুত ঘোর থাকে। বাবা মা মারা যাওয়ার পর সে তার খালার কাছে মানুষ। মায়ার স্বভাব একটু আলাদা। সে ভিড় এড়িয়ে একা থাকতে পছন্দ করে। একদিন গধূলিবেলায় নদীর পাড় দিয়ে হাঁটার সময় সে বালুচরে আটকে থাকা একটি অদ্ভুত কাঁচের বোতল দেখতে পেল। বোতলটি নীলচে রঙের, আর তার ভেতরে একটা কাগজ স্ক্রোলের মতো করে পেঁচানো। মায়া কেন জানি নিজেকে সামলাতে পারল না। সে বোতলটি হাতে তুলে নিল। বোতলের মুখটা একটা কালো কর্ক দিয়ে শক্ত করে আটকানো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বোতলটি হাতে নিতেই মায়ার মনে হলো তার হাতের তালুটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। বোতলের ভেতরে থাকা সেই কাগজটার গায়ে একটা হাতের ছাপ দেখা যাচ্ছিল, যেটা মানুষের নয় বরং 4টে লম্বা নখওয়ালা কোনো প্রাণীর। সেদিন রাত থেকে নিশিন্ধাপুরে অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। মায়াদের পুরনো বাড়ির সদর দরজায় কে যেন মাঝরাতে কড়াঘাত করতে শুরু করল। মায়া যখন কাঁপা কাঁপা হাতে দরজা খুলতে গেল, দেখল বাইরে কেউ নেই। শুধু একটা কুয়াশাচ্ছন্ন অবয়ব দূরে অন্ধকারের সাথে মিশে যাচ্ছে। তার মনে হলো কেউ তাকে ডাকছে। সেই ডাক মানুষের নয় বরং বাতাসের দীর্ঘশ্বাসের মতো। মায়া ঘরে ফিরে এসে দেখল সেই বোতলটা মেঝের ওপর পড়ে আছে। সে তো এটা আলমারিতে রেখেছিল। বোতলের ভেতর থেকে এখন একটা ক্ষীণ আলো বের হচ্ছে। মায়ার মনে হলো বোতলের সেই ছায়াটা এখন বড় হয়ে ঘরের দেয়ালে ভেসে উঠছে। তার সারা শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এলো। সে বুঝতেই পারেনি সে আসলে কোনো সাধারণ বস্তু নয়, বরং কয়েকশো বছর পুরনো এক মায়াবী জিনকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার চাবিকাঠি ঘরে নিয়ে এসেছে। সেই রাতে নিশিন্ধাপুরের আকাশে চাঁদটা রক্তবর্ণ ধারণ করল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা ফিসফিস করে বলতে শুরু করল, আবার সে ফিরে এসেছে। কিন্তু কে ফিরে এসেছে, আর মায়ার সাথেই বা তার কী সম্পর্ক? নিশিন্দাপুরের রাতগুলো বরাবরই নিস্তব্ধ, কিন্তু আজকের রাতটা যেন অন্য রকম। বাতাসের শোঁ শোঁ শব্দে একটা কান্নার সুর মিশে আছে। মায়া তার বিছানায় শুয়ে ছটপট করছে। তার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে তার হাত দুটো বরফের মতো ঠান্ডা। সে চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছে সেই কাঁচের বোতলটি। বোতলের ভেতর থেকে একটা ছায়া বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। রাত তখন ঠিক 2টা। হঠাৎ করেই মায়ার ঘরের পুরনো কাঠের দরজায় খটখট শব্দ হলো। প্রথমে মনে হলো খুব মৃদু, কিন্তু ধীরে ধীরে শব্দটা জোরালো হতে লাগলো। মায়া কাঁপা কাঁপা গলায় ডাকল, খালামণি, আপনি কি বাইরে? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু কড়া নাড়ার শব্দটা থামল। মায়া বিছানা ছেড়ে উঠল। পা দুটো যেন মেঝের সাথে আটকে যাচ্ছে। সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার পাল্লার ফাঁক দিয়ে বাইরের বারান্দার আবছা অন্ধকার দেখা যাচ্ছে। মায়া যখন চোখ রাখল, তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল দরজার ঠিক ওপাশে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু দরজার ওপর একটা লম্বা কালো ছায়া স্থির হয়ে আছে। সেই ছায়ার হাতগুলো অস্বাভাবিক লম্বা এবং নখগুলো বাঁকানো। মায়া পিছিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। তার মনে হলো কেউ তাকে সম্মোহিত করে রেখেছে। হঠাৎ দরজার তলা দিয়ে একটা নীলচে ধোঁয়া ঘরে ঢুকতে শুরু করলো। ধোঁয়াটা ধীরে ধীরে ঘনীভূত হয়ে একটা অবয়ব তৈরি করল।
অবয়বটি মানুষের মতো দেখতে হলেও তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল। সে ফিসফিস করে বলল, তুই আমাকে মুক্ত করেছিস, এখন তোর ঋণ শোধ করার পালা। মায়া চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সেই মায়াবী জিনটি মায়ার দিকে হাত বাড়ালো। তার নখের ছোঁয়ায় মায়ার গলার চামড়া যেন পুড়ে যেতে লাগল। ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনের বড় আম গাছটা থেকে একটা প্যাঁচা বিকট শব্দে ডেকে উঠল। জিনটি এক মুহূর্তের জন্য থমকে গেল এবং জানলার গ্রিল গলে বাতাসের সাথে মিশে গেল। পরদিন সকালে যখন মায়া ঘুম থেকে উঠল, সে দেখল তার গলার কাছে 4টে কালো দাগ পড়ে আছে, ঠিক যেন 4টে আঙুলের ছাপ। খালামণি যখন ঘরে চা নিয়ে এলেন, তিনি মায়াকে দেখে আটকে উঠলেন। মায়ার চোখের মণি দুটো স্বাভাবিক কালো নয়, বরং হালকা নীল হয়ে গেছে। খালামণি কাঁপা গলায় বললেন, মায়া, তোর এই দশা কেন? কাল রাতে তুই কার সাথে কথা বলছিলি? মায়া উত্তর দিতে পারল না। সে দেখল টেবিলের ওপর রাখা সেই বোতলটি এখন সম্পূর্ণ খালি, ভেতরকার সেই রহস্যময় কাগজটি উধাও। মায়া বুঝতে পারল সে যা ডেকে এনেছে তা কোনো সাধারণ ভূত নয়, এ এক মায়াবী জিন যে কয়েকশো বছর ধরে এই বোতলে বন্দী ছিল এবং এখন সে মানুষের রূপ ধরে এই গ্রামেই ঘুরে বেড়াবে। গ্রামের মসজিদে আজান হবার সময় মায়া জানলার দিকে তাকিয়ে দেখল দূরে কুয়াশার মধ্যে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। সে যেন মায়াকে ইশারা করে ডাকছে। মায়ার মনের ভেতর থেকে একটা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, মানুষ নয়, মায়াবী। নিশিন্দাপুর গ্রামে আজ এক অদ্ভুত স্তব্ধতা। সকাল থেকেই আকাশটা মেঘলা, যেন সূর্যটাও কোনো এক অদৃশ্য ভয়ে মুখ লুকিয়ে রেখেছে। মায়ার গলার সেই কালো দাগগুলো এখন আরও গাঢ় হয়েছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছিল। তার মনে হচ্ছিল আয়নার ভেতরে থাকা মায়াটা ঠিক সে নিজে নয়, অন্য কেউ তার ভেতরে বাসা বেঁধেছে। দুপুরের দিকে গ্রামের উত্তরপাড়ায় শোরগোল শোনা গেল। কালিন্দী নদীর ঘাটে মাছ ধরতে গিয়ে হাসেম আলী নিখোঁজ হয়েছে। হাসেম আলী গ্রামের সাহসী মানুষ ছিল, কিন্তু তার জালটা পাওয়া গেছে নদীর পাড়ে ছিঁড়ে খুঁড়ে পড়ে থাকা অবস্থায়। নদীর পানি কালচে হয়ে গেছে আর সেখান থেকে একটা পচা মাংসের গন্ধ ভেসে আসছে। মায়া তার ঘরের পুরনো কাঠের সিন্দুকটা অনেক কষ্টে খুলল। এটা তার দাদাজানের সিন্দুক ছিল, যা বহু বছর ধরে খোলা হয়নি। সিন্দুকের ভেতরে অনেক ধুলোবালি আর পুরনো কাপড়ের নিচে সে একটা চামড়ায় বাঁধানো ডায়েরি খুঁজে পেল। ডায়েরির পাতাগুলো হলদেটে হয়ে গেছে আর কিছু কিছু পাতায় শুকনো রক্তের ছিটে দেখা যাচ্ছে। মায়া ডায়েরির প্রথম পাতাটা উল্টোতেই তার বুক ধক করে উঠল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, সে মুক্ত হলে নিশিন্দাপুরে রক্তের বন্যা বইবে। মায়াবী জিনকে যারা বন্দী করেছিল তাদের বংশধরদের সে একে একে শেষ করবে। ডায়েরির লেখা অনুযায়ী মায়ার পরদাদা মীর আজম আলী ছিলেন একজন মরমী সাধক। তিনি এই জিনকে বন্দী করেছিলেন কারণ সে মানুষের রূপ ধরে গ্রামের মেয়েদের মায়ায় ফেলে অদৃশ্য করে দিত। মায়া বুঝতে পারল সে অনিচ্ছাকৃতভাবে নিজের বংশের উপর অভিশাপ ডেকে এনেছে। সেই বোতল থেকে মুক্তি পাওয়া জিনটি এখন ক্ষুধার্ত, আর তার প্রথম লক্ষ্য হল মায়ার পরিবার। ঠিক সেই সময় জানলার ওপাশে একটা খসখস শব্দ হলো। মায়া তাকিয়ে দেখল হাসেম আলীর মতো দেখতে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু হাসেম আলীর চোখ দুটো কোটরের ভেতরে ঢুকে গেছে আর মুখ দিয়ে লালা ঝরছে। সে অদ্ভুত এক বিকৃত স্বরে বলল, মায়া, ডায়েরিটা দিয়ে দে, ওটা তোর কোনো কাজে আসবে না। মায়া চিৎকার করতে গিয়ে দেখল হাসেম আলীর পা দুটো উল্টো দিকে ঘোরানো। সে মানুষ নয়, বরং সেই মায়াবী জিনটি হাসেম আলীর শরীর দখল করে মায়ার কাছে এসেছে। মায়া দ্রুত ডায়েরিটা বুকে চেপে ধরে পিছনের দরজার দিকে দৌড় দিল,
কিন্তু দরজার কাছে যেতেই সে দেখল সারা ঘরটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর দেওয়ালগুলো থেকে রক্ত চুইয়ে পড়ছে। জিনটি অট্টহাসি দিয়ে বলল, তুই পালাবি কোথায়? তোর রক্তেই তো আমার মুক্তির স্বাদ লুকিয়ে আছে। মায়া বুঝতে পারল এই লড়াইটা শুধু জীবনের নয়, বরং এক আদিম অশুভ শক্তির বিরুদ্ধে টিকে থাকার। মায়া ডায়েরির শেষ পাতায় একটা নকশা দেখতে পেল, একটি বৃত্তের ভেতরে কয়েকটি প্রাচীন হরফ। এটাই কি তাকে বাঁচানোর একমাত্র পথ? হাশেম আলীর শরীর দখল করা সেই মায়াবী জিনটি যখন মায়ার দিকে এগিয়ে আসছিল, মায়ার হাত কাঁপছিল। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। ডায়েরির শেষ পাতায় আঁকা সেই অদ্ভুত বৃত্তাকার নকশাটির দিকে তার চোখ আটকে গেল। নকশাটির মাঝখানে একটি প্রাচীন হরফ জ্বলজ্বল করছে, যা দেখতে অনেকটা তলোয়ারের মতো। জিনটি যখন মায়ার একদম কাছে চলে এলো, তখন তার মুখ থেকে আসা পচা মাংসের গন্ধ মায়াকে বমি এনে দিল। জিনটি খসখসে গলায় বলল, মীর আজমের রক্ত, অনেক বছর পর আমি সেই স্বাদ পাব। ডায়েরিটা আমাকে দিয়ে দে, তবেই তোর মরণ হবে যন্ত্রণাহীন। মায়া হঠাৎ দেখল ডায়েরির সেই নকশার উপর তার গলার ক্ষত থেকে এক ফোঁটা তাজা রক্ত টপ করে পড়ল। রক্ত পড়া মাত্রই ডায়েরির পাতা থেকে একটা তীব্র নীল আলো বিচ্ছুরিত হলো। জিনটি আর্তচিৎকার করে পিছিয়ে গেল। হাশেম আলীর শরীরটা যেন আগুনের ছোঁয়ায় কুকড়ি যেতে লাগলো। মায়া দেখল হাশেমের ছায়াটা মেঝের ওপর স্থির নয়, বরং সেটা দেওয়ালের দিকে উল্টো হয়ে ঝুলছে। মায়া সুযোগ বুঝে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, যদিও ঘড়িতে মাত্র বিকেল 4টে। পুরো নিশিন্দাপুর গ্রাম যেন এক মায়াবী কুয়াশায় ঢাকা পড়ে গেছে। সে দৌড়াতে দৌড়াতে গ্রামের পুরনো গোরস্থানের দিকে গেল, যেখানে তার পরদাদা মীর আজম আলীর মাজার রয়েছে। ডায়েরিতে লেখা ছিল, বিপদের সময় মাজারের মাটির নিচে লুকানো তামার কবচটিই হবে শেষ ভরসা। দৌড়াতে দৌড়াতে মায়া অনুভব করল তার পেছনে কেউ নেই, কিন্তু অসংখ্য অদৃশ্য পা তার সাথে তাল মিলিয়ে চলছে। ঘাসের ওপর দিয়ে কেউ যেন চুইয়ে চুইয়ে এগোচ্ছে। মায়া যখন মাজারের কাছে পৌঁছল, দেখল সেখানে আকাশ থেকে কালো বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটাগুলো গায়ে লাগতেই চামড়া জ্বলতে শুরু করল। সেখানে সে দেখল এক বৃদ্ধকে, তার সাদা দাড়ি আর পরনে জীর্ণ আলখাল্লা। বৃদ্ধ মায়ার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, মায়া, তুই যা শুরু করেছিস তা শেষ করার শক্তি কি তোর আছে? ওই জিনটা শুধু রক্ত চায় না, ও চায় তোর আত্মা। কারণ তোর আত্মার ভেতরেই মীর আজমের সেই আধ্যাত্মিক মোহর লুকিয়ে আছে, যা ওকে চিরকাল বন্দি রাখতে পারে। মায়া ডায়েরিটা বৃদ্ধের দিকে বাড়িয়ে দিতে চাইল, কিন্তু বৃদ্ধ হাত তুললেন। তিনি বললেন, অপেক্ষা কর। আজ রাত যখন 12টা বাজবে, তখন কালিন্দী নদীর ঘাটে সেই বোতলটি আবার দেখা দেবে। ওটা যদি তুই ধ্বংস করতে পারিস, তবেই এই অভিশাপ কাটবে। কিন্তু মনে রাখিস, বোতলটা ধ্বংস করতে হলে তোকে নিজের রক্ত দিতে হবে। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। মায়া চোখ কচলে দেখল বৃদ্ধ সেখানে নেই, শুধু একরাশ শুকনো পাতা উড়ছে। সে মাজারের এক কোণে মাটি খুঁড়তে শুরু করল সেই তামার কবচটির সন্ধানে। কিন্তু মাটি খুঁড়তেই সে যা দেখল, তাতে তার চিৎকার গলাতেই আটকে গেল। মাটির নিচে কোনো কবচ নেই, বরং সেখানে হাশেম আলীর আসল শরীরটা পড়ে আছে, যার বুক চিরে হৃৎপিণ্ডটা কেউ বের করে নিয়েছে। ঠিক তখন মায়ার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, বোকা মেয়ে, কবচটা তো আমার কাছেই আছে। মায়া পেছনে ফিরে দেখল তার নিজের খালামণি দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখের মণি নেই, সেখানে শুধু দুটো শূন্য গর্ত। মাজারের পাশে দাঁড়িয়ে থাকা খালামণির শূন্য চোখের গর্ত দুটোর দিকে তাকিয়ে মায়ার পা পাথর হয়ে গেল। খালামণি তার চিরচেনা মমতাময়ী স্বরেই বললেন, কী রে মায়া, ভয় পাচ্ছিস কেন? আয় আমার কাছে আয়, কবচটা নিয়ে যা। খালামণির হাতে একটা পুরনো তামার কবচ জ্বলজ্বল করছে, কিন্তু তার শরীর থেকে আসা সেই পচা মাংসের উৎকট গন্ধ মায়াকে সতর্ক করে দিল।
মায়া পেছনে এক পা পিছিয়ে গেল। সে বুঝতে পারল এটা তার খালামণি নয়, বরং সেই মায়াবী জিনটি এখন তার সবচেয়ে আপন মানুষের রূপ ধরে তাকে ধোঁকা দিচ্ছে। মায়া কাঁপা গলায় বলল, আপনি আমার খালামণি নন। আপনি কে? হাশেম চাচাকে আপনি কি করেছেন? খালামণি রূপী জিনটি এক বিকট অট্টহাসি দিল। হাসির শব্দে মাজারের চারপাশের শুকনো গাছগুলো মড়মড় করে ভেঙে পড়তে লাগলো। তার গলার স্বর বদলে গিয়ে বজ্রের মতো শোনালো, মীর আজম আলীর বংশধর হয়েও তুই এত বোকা? তোর খালামণি তো সেই দুপুর থেকেই আমার কবজার। তুই কি জানিস না, মায়াবী জিন যার রূপ ধরে তার প্রাণটুকু হরণ করেই তবে সেই শরীরে প্রবেশ করে। মায়ার পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল। তার মানে খালামণি আর বেঁচে নেই। কান্নায় মায়ার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সে জানত এখন দুর্বল হওয়া মানেই মৃত্যু। সে ডায়েরিটা শক্ত করে জাপটে ধরল। জিনটি তখন তার আসল রূপ দেখাতে শুরু করল। খালামণির চামড়া ফেটে গিয়ে ভেতর থেকে কালো কুচকুচে লোমশ শরীর বেরিয়ে এলো। তার উচ্চতা বাড়তে বাড়তে 8 ফুটেরও বেশি হয়ে গেল। মায়া দেখল জিনটির হাতে সেই তামার কবচটি জ্বলছে না, বরং ওটা কালো হয়ে ছাই হয়ে যাচ্ছে। জিনটি আসলে কবচটি ধ্বংস করে ফেলেছে যাতে মায়া সেটা ব্যবহার করতে না পারে। জিনটি হুঙ্কার দিয়ে বলল, তোর দাদাজান আমাকে 100 বছর ওই বোতলে বন্দি রেখেছিল। আজ আমি তার রক্ত দিয়ে আমার তিয়াস মেটাবো। মায়া ডায়েরির সেই রক্তমাখা নকশাটির কথা ভাবল। সে বুঝতে পারল একমাত্র ওই নকশার শক্তিই তাকে রক্ষা করতে পারে। সে দ্রুত ডায়েরির পাতা ছিঁড়ে নিজের আঙুলের রক্ত দিয়ে নকশার মাঝখানের সেই তলোয়ারের মতো হরফটি আবার আঁকল। জিনটি যখন তার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, মায়া সেই কাগজটা জিনটির দিকে ছুঁড়ে দিল। কাগজটা জিনটির গায়ে লাগতেই এক তীব্র বৈদ্যুতিক ঝলকানি দেখা দিল। জিনটি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু তার শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে মাটির ভিতরে ঢুকে যেতে লাগল। মায়া দেখল মাটির নিচ থেকে হাশেমের মৃতদেহটা নড়ে উঠল। জিনটি এখন হাশেমের লাশে আশ্রয় নিয়েছে। ঠিক সেই মুহূর্তে মায়া লক্ষ্য করল মাজারের দেওয়ালে একটি পুরনো লণ্ঠন ঝুলছে। সে ডায়েরির পাতায় পড়া একটি মন্ত্র মনে করার চেষ্টা করল। অগ্নি যখন বাতাসের সাথে মেশে, মায়াবী তখন আপন দেশে ফেরে। মায়া লণ্ঠনটি হাতে নিয়ে হাশেমের লাশের দিকে ছুঁড়ে মারল। আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু সেই আগুনের রং ছিল নীল। নীল আগুনের শিখায় যখন জিনটির ছায়া ছটপট করছিল, তখন মায়া দেখল দূরে কালিন্দী নদীর দিক থেকে একদল লোক মশাল নিয়ে এগিয়ে আসছে, কিন্তু তাদের পদশব্দ শোনা যাচ্ছে না। তারা কি সত্যি মানুষ, নাকি জিনটির তৈরি করা নতুন কোনো মায়া? নীল আগুনের শিখায় হাশেম আলীর মৃতদেহ যখন পুড়ছিল, তখন সেই পচা গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। মায়া মাজারের দেয়াল ধরে হাঁপাচ্ছিল। তার চোখের সামনে দিয়ে একদল মানুষ মশাল হাতে এগিয়ে আসছে। দূর থেকে তাদের দেখে মনে হচ্ছে গ্রামের মানুষ, হয়তো হাশেম আলীর নিখোঁজ সংবাদ পেয়ে খুঁজতে বেরিয়েছে। কিন্তু মায়া যখন একটু ভালো করে লক্ষ্য করল, তার বুকটা ধক করে উঠল। মশালগুলোর আগুন স্থির, বাতাসের ঝাপটায় কাঁপছে না, আর যারা হেঁটে আসছে তাদের কারো পদশব্দ নেই। শুকনো পাতার উপর দিয়ে একদল মানুষ হেঁটে যাচ্ছে, অথচ কোনো মর্মর শব্দ হচ্ছে না। এ কেবল জিন পরীদের রাজ্যেই সম্ভব। মায়া ডায়েরিটা বুকের সাথে চেপে ধরল। ডায়েরির পাতায় লেখা ছিল, মায়াবী যখন একাকী শিকার ধরতে পারে না, তখন সে প্রিয়জনদের ছদ্মবেশে এক মায়াবী মিছিল তৈরি করে। মিছিলটা মায়ার একদম কাছে চলে এলো। সামনের সারিতে মায়া দেখল তার ছোটবেলার খেলার সাথী রতনকে, আর তার পেছনে স্বয়ং গ্রামের মাতব্বর মশাই। মাতব্বর মশাই যান্ত্রিক গলায় বললেন, মায়া মা, ভয় নেই, আমরা তোকে নিতে এসেছি। কালিন্দী নদীর ঘাটে বড় নৌকা সাজানো হয়েছে, ওখানেই তোর মুক্তি। মায়া বুঝতে পারল এটা মুক্তির ডাক নয়, এটা মরণের আমন্ত্রণ। সে পেছন ফিরে দৌড় দিতে চাইল, কিন্তু দেখল চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা এত ঘন যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। সেই কুয়াশার ভেতর থেকে শত শত ফিসফিসানি ভেসে আসছে। আয় মায়া, কালিন্দীর জলে আয়, রক্ত ঋণ শোধ কর। হঠাৎ মায়ার মনে পড়ল দাদাজানের ডায়েরির সেই কথা।
মায়াবী কুয়াশা কাটাতে হলে নিজের চোখের পাতায় কবরের মাটি মেখে নিতে হয়। মায়া এক মুহূর্ত দেরি না করে মাজারের পাশ থেকে এক মুঠো ভেজা মাটি তুলে নিজের দুই চোখের পাতায় মেখে নিল। মাটি মাখা মাত্রই যেন এক ম্যাজিক ঘটল। সেই কুয়াশা নিমেষেই উধাও হয়ে গেল। মায়া দেখল তার সামনে কোনো মানুষ নেই, কোনো মশাল নেই। সে আসলে দাঁড়িয়ে আছে কালিন্দী নদীর একদম খাঁড়া পাড়ে। আর মাত্র এক পা এগোলেই সে অতল জলে তলিয়ে যেত। তার সামনে দাঁড়িয়ে আছে সেই জিনটি, তবে এবার সে কোনো মানুষের রূপে নেই। তার শরীরটা ধোঁয়ার মতো কালো, মুখটা কঙ্কালের মতো শুকনো, আর চোখ দুটো থেকে টপ টপ করে নীল রঙের রক্ত পড়ছে। জিনটি গর্জন করে বলল, মীর আজমের রক্ত চতুর হয়েছে দেখছি, কিন্তু কালিন্দীর জোয়ার তোকে ছাড়বে না। ঠিক সেই সময় নদীর মাঝখান থেকে সেই অভিশপ্ত কাঁচের বোতলটি ভেসে উঠল। বোতলটির ভেতরে সেই রহস্যময় চিঠিটা এখন লাল হয়ে গেছে, যেন ভেতর থেকে রক্ত চুইয়ে পড়ছে। জিনটি বোতলটির দিকে হাত বাড়ালো। মায়া বুঝতে পারল, জিনটি যদি একবার বোতলটি স্পর্শ করতে পারে তবে সে অবিনশ্বর হয়ে যাবে। তাকে আর কোনো নকশা বা মন্ত্র দিয়ে আটকানো যাবে না। মায়া ডায়েরি থেকে একটা ধারালো পাথরের টুকরো বের করল। সে জানত জিনকে মারার আগে তার মায়াবী আধার বা ওই বোতলটি ধ্বংস করতে হবে। কিন্তু বোতলটি তো নদীর মাঝখানে। মায়া কি পারবে উত্তাল কালিন্দীতে ঝাঁপ দিয়ে সেই অভিশপ্ত পাত্রটি গুড়িয়ে দিতে? নাকি নদীর নিচের মায়াবী হাতগুলো তাকে টেনে নিয়ে যাবে পাতালে? কালিন্দী নদী এখন এক উত্তাল নরক। নদীর পানি কুচকুচে কালো তেলের মতো দেখাচ্ছে, আর তার ওপর সেই অভিশপ্ত নীল বোতলটি নাচের মতো দুলছে। জিনটি নদীর পাড়ে দাঁড়িয়ে এক বিভৎস আওয়াজ করছে, যা শুনলে মনে হয় হাজারো হাড় একসাথে মরমর করে ভাঙছে। সে পানিতে নামতে পারছে না, কারণ ডায়েরির নকশাটি মায়ার হাতে থাকায় নদীর পবিত্র জল তাকে বাধা দিচ্ছে। কিন্তু সে তার মায়াবী শক্তি দিয়ে মায়াকে পানির দিকে ঠেলছে। মায়া জানত এটাই তার শেষ সুযোগ। সে পাথরের টুকরোটি দাঁতে চেপে ধরে কালিন্দীর হিমশীতল পানিতে ঝাঁপ দিল। পানি তার শরীরে বিঁধছিল সূঁচের মতো। ডুব দেওয়ার সাথে সাথে সে দেখল নদীর নিচের দৃশ্যটা পুরোপুরি আলাদা। নদীর নিচে কোনো মাছ নেই, বরং সেখানে শত শত মানুষের কঙ্কাল শিকল দিয়ে পাথরের সাথে বাঁধা। তাদের খালি চোখের কোটর থেকে নীল আলো বের হচ্ছে। মায়া বুঝতে পারল এরা সবাই সেই মায়াবী জিনের শিকার। কয়েকশো বছর ধরে যারা নিখোঁজ হয়েছে তাদের আত্মা এখানে বন্দী। মায়া যখন বোতলটির দিকে সাঁতার কেটে এগোচ্ছিল তখন সেই কঙ্কালগুলো নড়ে উঠল। তাদের হাড়ের হাতগুলো মায়ার পা টেনে ধরার চেষ্টা করল। পানির নিচে মায়া চিৎকার করতে পারছিল না, তার ফুসফুস ফেটে যাচ্ছিল বাতাসের অভাবে। হঠাৎ সে দেখল সেই নীল বোতলটি তার নাগালের মধ্যে, কিন্তু বোতলের ভেতর থেকে এখন একটা ছোট ভ্রূণের মতো আকৃতি দেখা যাচ্ছে, যা ক্রমাগত বড় হচ্ছে। জিনটি তার প্রাণভোমরা এই বোতলে লুকিয়ে রেখেছে। মায়া যখন বোতলটি ধরতে গেল দেখল বোতলের চারপাশ ঘিরে বিষাক্ত জলজ সাপ কিলবিল করছে। সাপগুলো সাধারণ নয়, তাদের মাথায় মানুষের মতো মুখ। মায়া ডায়েরি থেকে ছিঁড়ে আনা সেই রক্তমাখা নকশাটি বোতলের গায়ে ঠেকিয়ে দিল। সাথে সাথে পানির নিচে এক বিশাল বিস্ফোরণ ঘটল। একটি বিকট চিৎকার পানির ওপর থেকে নিচে প্রতিধ্বনিত হলো। সেই জিনটি যন্ত্রণায় কাতরাচ্ছে। বোতলের কাঁচ ফাটতে শুরু করেছে, কিন্তু সেই ফাটল দিয়ে যা বেরিয়ে এলো তা দেখে মায়ার রক্ত হিম হয়ে গেল। বোতল থেকে কোনো ধোঁয়া নয়, বরং একগুচ্ছ কালো চুল মায়ার গলা পেঁচিয়ে ধরল। জিনটি তার শেষ শক্তি দিয়ে মায়াকে পানির নিচে শ্বাসরোধ করে মারতে চাইছে। মায়ার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছিল। ঠিক তখনই সে দেখল পানির গভীরে তার পরদাদা মীর আজম আলীর একটি ধোঁয়াটে অবয়ব আবির্ভূত হয়েছেন। তিনি মায়ার কপালে হাত রাখলেন। মায়ার শরীরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হলো। সে তার দাঁতে চেপে রাখা সেই ধারালো পাথরের টুকরোটি দিয়ে নিজের হাতের তালু চিড়ে ফেলল। মায়ার তাজা রক্ত যখন বোতলের ফাটলে মিশে গেল তখন বোতলটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পানির নিচে এক তীব্র আলো জ্বলে উঠল এবং সাথে সাথে সেই জিনটি এক ছাইয়ের দলা হয়ে কালিন্দী স্রোতে মিশে গেল। কিন্তু মায়া আর ওপরে উঠতে পারল না। তার শরীরটা ভারী হয়ে নিচের দিকে তলিয়ে যেতে লাগল। সে কি তবে এই কঙ্কালদের মিছিলে যোগ দিতে যাচ্ছে, নাকি মীর আজম আলীর আত্মা তাকে রক্ষা করবে?
কালিন্দির তলায় মায়ার শরীরটা যখন নিস্তেজ হয়ে তলিয়ে যাচ্ছিল, তখন তার কানে এক অদ্ভুত সুর ভেসে এলো। এটা কোনো মানুষের গান নয়, বরং হাজার বছরের পুরনো কোনো মন্ত্রের গুঞ্জন। মায়া দেখল তার চারপাশে ঘিরে থাকা সেই কঙ্কালগুলো আর তাকে টেনে ধরছে না। বোতলটি ভেঙে যাওয়ার পর তাদের ওপর থেকে জিনের মায়াবী শেকল খুলে গেছে। তারা এখন মুক্ত আত্মার মতো নীল আলো হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু মায়ার ফুসফুসে এখন বাতাসের বদলে কালিন্দির নোনা জল। তার চেতনার বাতিটা ধীরে ধীরে নিভে আসছে। ঠিক তখনই সে অনুভব করল কেউ তার হাত শক্ত করে ধরেছে। সেই স্পর্শে কোনো রক্তমাংসের উষ্ণতা নেই, কিন্তু এক গভীর প্রশান্তি আছে। মায়া চোখ মেলে দেখল সেই সাদা আলখাল্লা পরা বৃদ্ধ মীর আজম আলী। মীর আজম তার হাত বাড়িয়ে মায়ার কপালে রাখা সেই ডায়েরিটি স্পর্শ করলেন। সাথে সাথে ডায়েরির পাতাগুলো থেকে সোনালি অক্ষরে লেখা মন্ত্রগুলো বের হয়ে মায়ার চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করল। বৃদ্ধের ঠোঁট নড়ল, কোনো শব্দ শোনা গেল না, কিন্তু মায়ার মনের ভেতর কথাগুলো প্রতিধ্বনিত হলো। তোর সময় এখনো ফুরোয়নি মায়া। জিনটির শরীর ধ্বংস হয়েছে, কিন্তু তার মায়া এখনো নিশিন্দাপুরের মাটিতে মিশে আছে। যা, শেষ কাজটুকু সম্পন্ন কর। হঠাৎ এক প্রচণ্ড ঝটকায় মায়া পানির ওপর ভেসে উঠল। সে দেখল সে তীরের খুব কাছে। কোনো মতে হামাগুড়ি দিয়ে সে বালুচরে উঠে এলো। রাতের আকাশ এখন পরিষ্কার, কিন্তু নিশিন্দাপুর গ্রাম থেকে একটা গাঢ় লাল ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠছে। গ্রামটা যেন আগুনের গোলার ওপর দাঁড়িয়ে আছে। মায়া খেয়াল করল তার হাতের তালুর সেই ক্ষতটা আর নেই। সেখানে এখন একটি তলোয়ারের মতো চিহ্ন স্থায়ীভাবে বসে গেছে, ঠিক ডায়েরির সেই নকশাটির মতো। সে বুঝতে পারল জিনটি পুরোপুরি মরেনি। বোতলটি ধ্বংস হওয়ায় সে তার শারীরিক রূপ হারিয়েছে ঠিকই, কিন্তু সে এখন এক অশরীরী মায়া হয়ে নিশিন্দাপুরের মানুষের মনে ঢুকে পড়ছে। সে গ্রামের দিকে হাঁটতে দিল। পথে দেখল গাছের পাতাগুলো সব ঝরে গেছে এবং প্রতিটা গাছের ডালে একটা করে কালো ছায়া ঝুলে আছে। তারা সবাই মায়ার দিকে তাকিয়ে একযোগে হাসছে। মায়া যখন তার বাড়ির সামনে পৌঁছল, দেখল দরজায় সেই কড়াঘাতের শব্দ আবার হচ্ছে, খট খট খট। মায়া এবার ভয় পেল না। সে ডায়েরিটা হাতে নিয়ে সরাসরি দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা আপনা আপনি খুলে গেল। ভেতরে কোনো আলো নেই, শুধু খালামণির ঘরে একটা মোমবাতি জ্বলছে। মায়া ঘরে ঢুকে দেখল খালামণি বিছানায় বসে আছেন, কিন্তু তার পিঠটা মায়ার দিকে ফেরানো। মায়া ডাকল, খালামণি। খালামণি ধীরে ধীরে মাথাটা ঘোরালেন, কিন্তু তার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরে গেল। শরীরটা আগের মতোই স্থির রইল। তার মুখে কোনো চামড়া নেই, শুধু মাংসপেশিগুলো কাঁপছে। সে এক নারকীয় স্বরে বলল, বোতল ভেঙেছিস তাতে কি? আমি এখন তোর রক্তে, তোর নিঃশ্বাসে। আমায় মারবি কি দিয়ে? মায়া দেখল খালামণির ছায়াটা মেঝের ওপর নেই। সেটা এখন মায়ার নিজের ছায়ার সাথে মিশে যেতে চাইছে। জিনটি এবার মায়ার শরীর দখল করতে চাইছে। খালামণির ঘাড় ঘোরানো সেই বিভৎস দৃশ্য দেখে যে কেউ হার্ট অ্যাটাক করত, কিন্তু মায়ার ভেতরে এখন মীর আজম আলীর আধ্যাত্মিক তেজ খেলা করছে। জিনটি যখন তার নিজের ছায়া দিয়ে মায়ার ছায়াকে গিলে খেতে চাইল, মায়া দেখল মেঝের ওপর এক অদ্ভুত লড়াই শুরু হয়েছে। তার নিজের ছায়াটা যেন প্রাণ পেয়ে জিনটির ছায়ার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। খালামণিরূপী সেই বিভৎস সত্তাটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে ঘরের জানলার কাঁচগুলো চড়চড় করে ফেটে গেল। সে বলল, মায়া, তুই জানিস না, জিন যখন মানুষের রক্ত পায় তখন সে তার আত্মার অংশ হয়ে যায়। তুই যখন ওই বোতল ভাঙার জন্য নিজের রক্ত দিয়েছিস, তখন তুই নিজেই আমাকে তোর ভেতরে প্রবেশের পথ করে দিয়েছিস। মায়া অনুভব করল তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত নেমে যাচ্ছে। তার নিজের হাতের সেই তলোয়ারের মতো চিহ্নটা এখন আগুনের মতো জ্বলছে। সে বুঝতে পারল জিনটি মিথ্যে বলছে না। বোতলটি ছিল জিনের জেলখানা, আর মায়ার রক্ত ছিল সেই জেলখানার চাবি। এখন জিনটি কোনো আধার ছাড়াই মায়ার শরীরের দখল নিতে চায়। মায়া দ্রুত ডায়েরির সেই পাতাটি বের করল যেখানে জিনকে তাড়ানোর শেষ উপায় লেখা ছিল।
কিন্তু আশ্চর্যের বিষয়, ডায়েরির পাতাগুলো এখন একদম সাদা, কোনো অক্ষর নেই, কোনো নকশা নেই। জিনটি অট্টহাসি দিয়ে বলল, তোর দাদাজানের জ্ঞান আমার মায়ার কাছে তুচ্ছ, আমি সব মুছে দিয়েছি। মায়া চোখ বন্ধ করল। সে মনে করার চেষ্টা করল দাদাজানের সেই শেষ কথাগুলো। অগ্নি যখন বাতাসের সাথে মেশে, না, এটা তো আগে কাজ করেছে, এবার অন্য কিছু চাই। হঠাৎ মায়ার মনে পড়ল দাদাজান ডায়েরির এক কোণে ছোট করে লিখেছিলেন, শত্রু যখন ভেতরে প্রবেশ করে তখন তাকে মারতে হলে নিজেকেই উৎসর্গ করতে হয়। মায়া ঘর থেকে দৌড়ে রান্নাঘরে গেল। সেখানে রাখা কেরোসিন তেলের টিনটা সে নিজের শরীরের উপর ঢেলে দিল। জিনটি এবার ভয় পেল। সে চিৎকার করে বলল, পাগল মেয়ে, তুই কি করছিস? তুই মরলে আমিও মরব ঠিকই, কিন্তু তোর আত্মা কোনোদিন শান্তি পাবে না। মায়া হাতে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে নিল। তার চোখ এখন ধকধক করে জ্বলছে। সে শান্ত স্বরে বলল, নিশিন্ধাপুরের মানুষের শান্তির জন্যে যদি আমার আত্মাকে বিসর্জন দিতে হয় আমি তাই দেব, কিন্তু তোকে আমি আর একটা প্রাণও কেড়ে নিতে দেব না। মায়া যখন কাঠিটা নিজের কাপড়ে ছোঁয়াতে যাবে তখন হঠাৎ পুরো ঘরটা কেঁপে উঠল। খালামণির শরীর থেকে সেই কালো ধোঁয়া বের হয়ে এসে মায়ার হাতটা চেপে ধরল। কিন্তু আশ্চর্যের বিষয়, আগুন জ্বলল না। পরিবর্তে মায়ার শরীরের ওপর ঢালা কেরোসিনগুলো নীল রঙের তরলে পরিণত হলো। মায়া দেখল তার সামনে জিনটি এখন আর হাসছে না, সে কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে। মায়ার শরীরের সেই নীল তরল আসলে কেরোসিন নয়, বরং তার পরদাদার রেখে যাওয়া আশীর্বাদ। জিনটি মায়ার শরীরে ঢুকতে গিয়ে নিজেই মায়ার শরীরের পবিত্র তেজে বন্দী হয়ে পড়েছে। কিন্তু বিপদ এখনো কাটেনি। জিনটি মায়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমি না হয় তোর শরীরে বন্দী হলাম, কিন্তু নিশিন্ধাপুরের বাকি মানুষগুলোর কি হবে? দেখ জানলা দিয়ে বাইরে তাকিয়ে। মায়া জানলা দিয়ে তাকিয়ে দেখল গ্রামের শত শত মানুষ মশাল ছাড়াই অন্ধকারের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের সবার মুখ মায়ার দিকে ফেরানো এবং সবার চোখ থেকে সেই পরিচিত নীল আলো বেরোচ্ছে। জিনটি একা নয়, সে তার হাজারো অনুচরকে আগেই গ্রামের মানুষের উপর ছেড়ে দিয়েছে। মায়ার পায়ের নিচ থেকে আলাদা হয়ে যাওয়া সেই কালো ছায়াটি এখন এক জীবন্ত বিভীষিকা। সেটি হুবহু মায়ার অবয়ব ধারণ করলেও তার কোনো মুখ নেই, কেবল শূন্য অন্ধকারের এক স্তম্ভ। হাতে থাকা কালো কুড়ালটি দিয়ে সে যখন রতনের দিকে আঘাত করতে গেল, মায়া ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে রতনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কুড়ালটি মাটিতে লাগতেই সেখানে একটা গভীর গর্ত হয়ে গেল এবং সেখান থেকে নীল রঙের বিষাক্ত ধোঁয়া বের হতে লাগল। মায়া বুঝতে পারল জিনটি পুরোপুরি ধ্বংস হয়নি, সে মায়ার শরীরের পবিত্র তেজে টিকতে না পেরে তার অবদমিত ভয় আর ক্রোধকে পুঁজি করে এই ছায়া মায়া তৈরি করেছে। মায়ার চোখের সেই নীল নক্ষত্রগুলো এবার আরও উজ্জ্বল হয়ে উঠল। সে বাতাসে হাত নাড়াতেই তার হাতে মীর আজম আলীর সেই আধ্যাত্মিক তলোয়ারের একটি জ্যোতির্ময় রূপ ফুটে উঠল। জিনটি ছায়ার আড়াল থেকে অট্টহাসি দিয়ে বলল, মায়া, তুই আমাকে মারবি কি দিয়ে? ওটা তো তোরই ছায়া, তুই নিজের ওপর আঘাত করতে পারবি তো? ছায়াটি এবার মায়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক অলৌকিক লড়াই। মায়া যখনই তরবারি দিয়ে আঘাত করছে, ছায়াটি বাতাসের মতো মিলিয়ে গিয়ে আবার মায়ার ঠিক পেছনে আবির্ভূত হচ্ছে। গ্রামের মানুষ ভয়ে দিগবিগ জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করল। কিন্তু মায়া লক্ষ্য করল সে যতবার ক্লান্ত হচ্ছে, ছায়াটি তত বেশি শক্তিশালী হচ্ছে, কারণ এই ছায়াটি মায়ার জীবনী শক্তি থেকেই পুষ্টি নিচ্ছে। মীর আজম আলীর সেই কণ্ঠস্বর আবার মায়ার কানে বাজল, মায়া, অন্ধকারের সাথে অস্ত্র দিয়ে জেতা যায় না। আলোকে অন্ধকার গ্রাস করতে পারে না, বরং অন্ধকারই আলোর অভাবে জন্মায়। নিজের ভেতরের সেই ভয়কে জয় করো। মায়া লড়াই থামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। সে তার তরবারিটি মাটিতে নামিয়ে রাখল। ছায়াটি কুড়াল উঁচিয়ে মায়ার দিকে ছুটে আসছে। রতন চিৎকার করে উঠল, মায়া সরো, ও তোমাকে মেরে ফেলবে। কিন্তু মায়া নড়ল না। সে চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগল, এই অন্ধকার আমার নয়, এই ঘৃণা আমার নয়, আমি মায়া, আমি আলো।
কুড়ালটি যখন মায়ার কপালে ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে তখনই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল। মায়ার শরীর থেকে এক তীব্র সাদা আলো বিচ্ছুরিত হলো। সেই আলোর ছোঁয়ায় ছায়াটি কুঁকড়ে যেতে লাগলো। ছায়াটি মানুষের মতো আর্তনাদ করে উঠল, কিন্তু মায়া এবার তার ওপর করুণার দৃষ্টিতে তাকালো। সে হাত বাড়িয়ে ছায়াটিকে জড়িয়ে ধরল। মায়ার শরীরের সেই তীব্র আলোতে ছায়াটি গলে যেতে শুরু করলো। জিনের শেষ আশ্রয়স্থলও এখন ধসে পড়ছে, কিন্তু জিনটি শেষ কামড় দিতে ভুলল না। ছায়াটি মিলিয়ে যাওয়ার ঠিক আগে সে মায়ার কানে ফিসফিস করে বলে গেল, আমি হারলাম ঠিকই, কিন্তু কালিন্দী নদীর তলদেশে আমার রাজা কাল জিন জেগে উঠেছে। সে আসছে তার দাসকে উদ্ধারের বদলে প্রতিশোধ নিতে। ছায়াটি পুরোপুরি মিলিয়ে যাওয়ার পর মায়া নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। গ্রামের আকাশ থেকে কালো বৃষ্টি পড়া বন্ধ হয়ে এক অদ্ভুত শান্ত জ্যোৎস্না নামল। কিন্তু মায়া যখন চোখ মেলল, সে দেখল তার হাতের সেই তলোয়ারের চিহ্নটি এখন কালো হয়ে গেছে। কালিন্দী নদীর পানি হঠাৎ করে শান্ত থেকে উত্তাল হয়ে উঠল। নদীর মাঝখানে এক বিশাল ঘূর্ণি তৈরি হলো, আর সেখান থেকে এক জোড়া বিশাল লাল চোখ পানির ওপর ভেসে উঠল। জিনটি মারা যায়নি, সে কেবল তার প্রভুকে ডেকে এনেছে। কালিন্দী নদী যেন আজ এক ক্ষুধার্ত রাক্ষসী। নদীর মাঝখানে তৈরি হওয়া সেই বিশাল ঘূর্ণি থেকে যে লাল চোখ দুটো বেরিয়ে এসেছে, তা কোনো সাধারণ জিনের হতে পারে না। এটি কাল জিন, যাকে জিনের জগতেও অভিশপ্ত মনে করা হয়। সে 1000 বছর ধরে নদীর তলদেশে পাথরের খাঁচায় বন্দী ছিল। মায়ার রক্তের তেজ এবং আগের জিনের বিনাশের ফলে সৃষ্ট শক্তিক্ষয় তাকে জাগিয়ে তুলেছে। নদীর পানি ফুঁসে উঠে গ্রামের নিচু জমিগুলো ডুবিয়ে দিতে শুরু করেছে। সেই পানির স্রোত সাধারণ নয়, প্রতিটা ঢেউয়ের মাথায় মনে হচ্ছে শত শত আর্তনাদকারী মুখ ভেসে উঠছে। কাল জিন যখন পুরোপুরি পানি থেকে মাথা তুলল, দেখা গেল তার শরীরটা পাহাড়ের মতো বিশাল, আর তার গায়ের চামড়া দেখতে অনেকটা কুমিরের মতো শক্ত ও কালো। সে যখন একটা হুঙ্কার দিল, পুরো নিশিন্দাপুর গ্রামের ঘরবাড়িগুলো ভূমিকম্পের মতো কাঁপতে লাগল। মায়া রতনের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তার শরীর অত্যন্ত দুর্বল, কিন্তু তার ভেতরে থাকা সেই নীল নক্ষত্রের জ্যোতি তাকে নিস্তেজ হতে দিচ্ছে না। কাল জিন তার বজ্র কণ্ঠে বলল, ক্ষুদ্র মানবী, তুই আমার সেবককে ধ্বংস করেছিস। এখন এই কালিন্দীর জলই হবে তোর আর তোর পুরো বংশের কবর। কাল জিনের হাত থেকে নির্গত হলো এক বিশাল আগুনের গোলক, যা পানির সাথে মিশে ফুটন্ত লাভার মতো মায়ার দিকে ধেয়ে এলো। মায়া তার শেষ শক্তি দিয়ে একটি আধ্যাত্মিক ঢাল তৈরি করল, কিন্তু সেই শক্তির প্রচণ্ডতায় সে ছিটকে গিয়ে মীর আজম আলীর মাজারের দেওয়ালে আছড়ে পড়ল। মীর আজম আলীর আত্মা মায়ার সামনে এসে দাঁড়ালেন। এবার তার মুখমণ্ডল খুব চিন্তিত। তিনি বললেন, মায়া, কাল জিন কোনো মন্ত্র বা তরবারি দিয়ে মরবে না। সে সময়ের অংশ। তাকে মারতে হলে সময়কে স্থির করতে হবে, আর সেই ক্ষমতা আছে কেবল এই মাজারের নিচে লুকানো সেই মূল তামার পাত্রটিতে, যা তুই আগে খুঁজে পাসনি। মায়া রক্তাক্ত হাতে মাটি খুঁড়তে শুরু করল। এবার তার নখ দিয়ে রক্ত বেরোতে লাগল। হঠাৎ তার হাতে শক্ত কিছু একটা ঠেকল। সে বের করে আনলো একটি বিশাল তামার কলস, যার গায়ে মীর আজম আলীর নিজের হাতের শিলমোহর লাগানো। কলসটি হাতে নিতেই মায়া অনুভব করল এক অদ্ভুত নিস্তব্ধতা। চারপাশের বাতাসের শব্দ, কালজিনের গর্জন, সব যেন ধীর হয়ে যাচ্ছে। কিন্তু কলসটি খোলার সাথে সাথে এক কঠিন শর্ত মায়ার সামনে এলো। কলসের ভেতরের শক্তি ব্যবহার করতে হলে মায়াকে তার মায়াবী ক্ষমতা পুরোপুরি ত্যাগ করতে হবে এবং আবার একজন সাধারণ মানুষে পরিণত হতে হবে, যার মানে হলো জিনকে হারানোর পর সে আর কোনোদিন অলৌকিক কিছু করতে পারবে না এবং জিনদের সাথে তার সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে। মায়া কাল জিনের দিকে তাকালো। দানবটি এখন গ্রামের মসজিদটি ভেঙে ফেলার জন্য হাত বাড়িয়েছে। মায়া আর এক মুহূর্ত দ্বিধা করল না। সে কলসটির শিলমোহর ভেঙে ফেলল। সাথে সাথে এক বিশাল রূপালী আলোকচটা আকাশচুম্বী হয়ে উঠল। সেই আলো যখন কালজিনকে স্পর্শ করল, সময় যেন সত্যিই থমকে গেল। কালিন্দীর ঢেউগুলো পাথরের মতো স্থির হয়ে গেল। কালজিনের বিশাল দেহটি ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হতে শুরু করল। সে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল। তার লাল চোখ দুটো পাথর হয়ে যাওয়ার আগে শেষবারের মতো মায়ার দিকে এক বিষাক্ত ঘৃণা ছুড়ে দিল।
কিন্তু মায়া দেখল আলোটি যখন কালজিনকে পাথর বানাচ্ছে তখন মায়ার নিজের শরীরের সেই নীল নক্ষত্রগুলো নিভে যাচ্ছে, তার লাল চুলগুলো আবার কালো হয়ে যাচ্ছে। সে তার অলৌকিক শক্তি হারিয়ে সাধারণ মানুষের মতো দুর্বল হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। ঠিক সেই সময় গ্রামের মানুষ দেখল কালজিনের পাথুরে দেহটি নদীর মাঝখানে এক বিশাল চরে পরিণত হয়েছে। কিন্তু মায়া কোথায়? সে কি এই শক্তির সংঘর্ষ সইতে পেরেছে? নিশিন্দাপুর গ্রাম এখন এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন। মায়ার বাড়ির উঠোনে পড়ে থাকা সেই নীল পাথরটি যেন এক জীবন্ত সত্তা। পাথরটি থেকে বের হওয়া মৃদু নীল আলো গ্রামের মানুষের চেহারায় এক অলৌকিক আভা ছড়িয়ে দিচ্ছে। গ্রামবাসীরা গোল হয়ে দাঁড়িয়ে দেখছে, যে মেয়েটি তাদের বাঁচানোর জন্য নিজেকে ছাই করে দিল, তার অস্তিত্ব কি তবে এই পাথরের মধ্যেই সীমাবদ্ধ? হঠাৎ সেই পাথরটি তীব্রভাবে কাঁপতে শুরু করল। পাথরের ভেতর থেকে সেই অশুভ জিনের কণ্ঠস্বর আবার শোনা গেল, তবে এবার তা আর্তনাদে ভরা। মায়া, আমাকে মুক্ত কর! এই পবিত্র আগুনের ভেতর আমি পুড়ে মরছি। সবাই বুঝতে পারল মায়া জিনটিকে মারেনি, বরং তাকে নিজের আধ্যাত্মিক শক্তির ভেতর চিরতরে বন্দী করে ফেলেছে। কিন্তু এই বন্দিদশা মায়ার নিজের জীবনের বিনিময়ে। গ্রামের বৃদ্ধ মাতব্বর মশাই লাঠি হাতে সামনে এগিয়ে এলেন। তিনি পাথরের দিকে হাত বাড়াতে গিয়েও থমকে গেলেন। তিনি দেখলেন পাথরের ভেতর দিয়ে রক্তবর্ণের কিছু শিরা উপশিরা তৈরি হচ্ছে। পাথরটি ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। বাতাস হঠাৎ ভারী হয়ে এলো, আর কালিন্দী নদীর দিক থেকে এক ঝাঁক কালো পাখি উড়ে এসে মায়ার চালে বসল। ঠিক সেই মুহূর্তে মাজারের সেই রহস্যময় বৃদ্ধ মীর আজম আলী আবার আবির্ভূত হলেন। তবে এবার তিনি আর ছায়া নন, তাকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি শান্ত স্বরে বললেন, পাথরটি স্পর্শ করো না, ওটি এখন মায়াবী হৃৎপিণ্ড। মায়া তার জীবন দিয়ে জিনটিকে একটি খাঁচায় বন্দি করেছে, কিন্তু জিনটি এখন মায়ার সত্তাকে কলুষিত করার চেষ্টা করছে। যদি এই পাথর একবার ভেঙে যায় তবে জিনটি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। মাতব্বর মশাই কাঁপা গলায় বললেন, তাহলে মায়ার কি হবে? সে কি কোনোদিন আর আমাদের মায়া হয়ে ফিরবে না? মীর আজম আলী আকাশের দিকে তাকালেন। আকাশে তখন চাঁদটা অর্ধেক ঢাকা পড়েছে। তিনি বললেন, মায়াকে ফিরে পেতে হলে একজন মানুষকে তার নিজের প্রাণের অর্ধেকটা এই পাথরকে দান করতে হবে। কিন্তু কে আছে এমন সাহসী যে নিজের আয়ু দিয়ে এক অশরীরীর সাথে লড়াইরত আত্মাকে রক্ষা করবে? সবাই যখন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছিল, তখন ভিড় ঠেলে এগিয়ে এলো রতন, মায়ার ছোটবেলার খেলা সাথী। রতনের চোখে জল, কিন্তু হাতে স্থির সংকল্প। সে বলল, আমি দেব। মায়া আমাকে অনেকবার বাঁচিয়েছে, আজ আমার পালা। রতন যখন পাথরের ওপর হাত রাখল, তখন এক তীব্র বিদ্যুৎ চমকে উঠল। পাথরের নীল আলো রক্তবর্ণ ধারণ করল। জিনটি রতনের শরীরের ভেতর দিয়ে মায়ার আত্মাকে আক্রমণ করতে চাইল। রতন যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু সে হাত সরালো না। হঠাৎ পাথরটি ফেটে গেল, কিন্তু পাথর থেকে কোনো ধোঁয়া বা আগুন বের হলো না। সেখান থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী কিশোরী, মায়া। কিন্তু তার চুলগুলো এখন আগুনের মতো লাল, আর তার চোখে কোনো মণি নেই। সেখানে শুধু একজোড়া জলজলে নক্ষত্র। সে আর আগের সেই সাধারণ মায়া নেই, সে এখন জিন শিকারী এক অলৌকিক মানবী। মায়া দাঁড়িয়ে রতনের দিকে তাকালো। তার স্পর্শে রতনের সব যন্ত্রণা মুহূর্তের উধাও হয়ে গেল। কিন্তু মায়া যখন কথা বলল, তার কণ্ঠস্বর শোনা গেল বাতাসের ফিসফিসানির মতো। রতন, তুই আমাকে ফিরিয়ে এনেছিস ঠিকই, কিন্তু জিনটি এখনও আমার ছায়ার ভেতর লুকিয়ে আছে। সে এখন প্রতিশোধ নিতে চায়। কথা শেষ হতে না হতেই মায়ার ছায়াটা মেঝে থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে পড়ল। সেই ছায়াটি মায়ার মতোই দেখতে, কিন্তু তার হাতে একটি কুড়ুল। সেই ছায়াটি মায়ার দিকে নয়, বরং গ্রামের মানুষের দিকে ধেয়ে গেল। মায়ার পায়ের নিচ থেকে আলাদা হয়ে যাওয়া সেই কালো ছায়াটি এখন এক জীবন্ত বিভীষিকা। সেটি হুবহু মায়ার অবয়ব ধারণ করলেও তার কোনো মুখ নেই,
কেবল শূন্য অন্ধকারের এক স্তম্ভ। হাতে থাকা কালো কুড়ালটি দিয়ে সে যখন রতনের দিকে আঘাত করতে গেল, মায়া ক্ষিপ্রগতিতে এগিয়ে এসে রতনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কুড়ালটি মাটিতে লাগতেই সেখানে একটা গভীর গর্ত হয়ে গেল এবং সেখান থেকে নীল রঙের বিষাক্ত ধোঁয়া বের হতে লাগলো। মায়া বুঝতে পারল জিনটি পুরোপুরি ধ্বংস হয়নি। সে মায়ার শরীরের পবিত্র তেজে টিকতে না পেরে তার অবদমিত ভয় আর ক্রোধকে পুঁজি করে এই ছায়া মায়া তৈরি করেছে। মায়ার চোখের সেই নীল নক্ষত্রগুলো এবার আরও উজ্জ্বল হয়ে উঠল। সে বাতাসে হাত নাড়াতেই তার হাতে মীর আজম আলীর সেই আধ্যাত্মিক তলোয়ারের একটি জ্যোতির্ময় রূপ ফুটে উঠল। জিনটি ছায়ার আড়াল থেকে অট্টহাসি দিয়ে বলল, মায়া, তুই আমাকে মারবি কি দিয়ে? ওটা তো তোরই ছায়া। তুই নিজের ওপর আঘাত করতে পারবি তো? ছায়াটি এবার মায়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক অলৌকিক লড়াই। মায়া যখনই তরবারি দিয়ে আঘাত করছে, ছায়াটি বাতাসের মতো মিলিয়ে গিয়ে আবার মায়ার ঠিক পেছনে আবির্ভূত হচ্ছে। গ্রামের মানুষ ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল। কিন্তু মায়া লক্ষ্য করল, সে যতবার ক্লান্ত হচ্ছে ছায়াটি তত বেশি শক্তিশালী হচ্ছে, কারণ এই ছায়াটি মায়ার জীবনী শক্তি থেকেই পুষ্টি নিচ্ছে। মীর আজম আলীর সেই কণ্ঠস্বর আবার মায়ার কানে বাজল, মায়া, অন্ধকারের সাথে অস্ত্র দিয়ে জেতা যায় না। আলোকে অন্ধকার গ্রাস করতে পারে না, বরং অন্ধকারই আলোর অভাবে জন্মায়। নিজের ভেতরের সেই ভয়কে জয় করো। মায়া লড়াই থামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। সে তার তরবারিটি মাটিতে নামিয়ে রাখল। ছায়াটি কুড়াল উঁচিয়ে মায়ার দিকে ছুটে আসছে। রতন চিৎকার করে উঠল, মায়া, সরো, ও তোমাকে মেরে ফেলবে। কিন্তু মায়া নড়ল না। সে চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগল, এই অন্ধকার আমার নয়, এই ঘৃণা আমার নয়, আমি মায়া, আমি আলো। কুড়ালটি যখন মায়ার কপালে ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে, তখনই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল। মায়ার শরীর থেকে এক তীব্র সাদা আলো বিচ্ছুরিত হলো। সেই আলোর ছোঁয়ায় কালো ছায়াটি কুঁকড়ে যেতে লাগলো। ছায়াটি মানুষের মতো আর্তনাদ করে উঠল, কিন্তু মায়া এবার তার ওপর করুণার দৃষ্টিতে তাকালো। সে হাত বাড়িয়ে ছায়াটিকে জড়িয়ে ধরল। মায়ার শরীরের সেই তীব্র আলোতে ছায়াটি গলে যেতে শুরু করল। জিনটির শেষ আশ্রয়স্থলও এখন ধসে পড়ছে, কিন্তু জিনটি শেষ কামড় দিতে ভুলল না। ছায়াটি মিলিয়ে যাওয়ার ঠিক আগে সে মায়ার কানে ফিসফিস করে বলে গেল, আমি হারলাম ঠিকই, কিন্তু কালিন্দী নদীর তলদেশে আমার রাজা কাল জিন জেগে উঠেছে। সে আসছে তার দাসকে উদ্ধারের বদলে প্রতিশোধ নিতে। ছায়াটি পুরোপুরি মিলিয়ে যাওয়ার পর মায়া নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। গ্রামের আকাশ থেকে কালো বৃষ্টি পড়া বন্ধ হয়ে এক অদ্ভুত শান্ত জ্যোৎস্না নামল। কিন্তু মায়া যখন চোখ মেলল, সে দেখল তার হাতের সেই তলোয়ারের চিহ্নটি এখন কালো হয়ে গেছে। কালিন্দী নদীর পানি হঠাৎ করে শান্ত থেকে উত্তাল হয়ে উঠল। নদীর মাঝখানে এক বিশাল ঘূর্ণি তৈরি হলো, আর সেখান থেকে এক জোড়া বিশাল লাল চোখ পানির ওপর ভেসে উঠল। জিনটি মারা যায়নি, সে কেবল তার প্রভুকে ডেকে এনেছে। কালিন্দী নদী যেন আজ এক ক্ষুধার্ত রাক্ষসী। নদীর মাঝখানে তৈরি হওয়া সেই বিশাল ঘূর্ণি থেকে যে লাল চোখ দুটো বেরিয়ে এসেছে, তা কোনো সাধারণ জিনের হতে পারে না। এটি কাল জিন, যাকে জিনের জগতেও অভিশপ্ত মনে করা হয়। সে 1000 বছর ধরে নদীর তলদেশে পাথরের খাঁচায় বন্দী ছিল। মায়ার রক্তের তেজ এবং আগের জিনের বিনাশের ফলে সৃষ্ট শক্তিক্ষয় তাকে জাগিয়ে তুলেছে। নদীর পানি ফুঁসে উঠে গ্রামের নিচু জমিগুলো ডুবিয়ে দিতে শুরু করেছে। সেই পানির স্রোত সাধারণ নয়, প্রতিটা ঢেউয়ের মাথায় মনে হচ্ছে শত শত আর্তনাদকারী মুখ ভেসে উঠছে। কাল জিন যখন পুরোপুরি পানি থেকে মাথা তুলল, দেখা গেল তার শরীরটা পাহাড়ের মতো বিশাল, আর তার গায়ের চামড়া দেখতে অনেকটা কুমিরের মতো শক্ত আর কালো। সে যখন একটা হুঙ্কার দিল, পুরো নিশিন্দাপুর গ্রামের ঘরবাড়িগুলো ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। মায়া রতনের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তার শরীর অত্যন্ত দুর্বল, কিন্তু তার ভেতরে থাকা সেই নীল নক্ষত্রের জ্যোতি তাকে নিস্তেজ হতে দিচ্ছে না। কালজিন তার বজ্রকণ্ঠে বলল, ক্ষুদ্র মানবী, তুই
তুই আমার সেবককে ধ্বংস করেছিস, এখন এই কালিন্দীর জলই হবে তোর আর তোর পুরো বংশের কবর। কালজিনের হাত থেকে নির্গত হলো এক বিশাল আগুনের গোলক, যা পানির সাথে মিশে ফুটন্ত লাভার মতো মায়ার দিকে ধেয়ে এলো। মায়া তার শেষ শক্তি দিয়ে একটি আধ্যাত্মিক ঢাল তৈরি করলো, কিন্তু সেই শক্তির প্রচণ্ডতায় সে ছিটকে গিয়ে মীর আজম আলীর মাজারের দেওয়ালে আছড়ে পড়ল। মীর আজম আলীর আত্মা মায়ার সামনে এসে দাঁড়ালেন। এবার তার মুখমণ্ডল খুব চিন্তিত। তিনি বললেন, মায়া, কালজিন কোনো মন্ত্র বা তরবারি দিয়ে মরবে না, সে সময়ের অংশ। তাকে মারতে হলে সময়কে স্থির করতে হবে, আর সেই ক্ষমতা আছে কেবল এই মাজারের নিচে লুকানো সেই মূল তামার পাত্রটিতে, যা তুই আগে খুঁজে পাসনি। মায়ার রক্তাক্ত হাতে মাটি খুঁড়তে শুরু করল। এবার তার নখ দিয়ে রক্ত বের হতে লাগলো। হঠাৎ তার হাতে শক্ত কিছু একটা ঠেকল। সে বের করে আনলো একটি বিশাল তামার কলস, যার গায়ে মীর আজম আলীর নিজের হাতের শিলমোহর লাগানো। কলসটি হাতে নিতেই মায়া অনুভব করল এক অদ্ভুত নিস্তব্ধতা। চারপাশের বাতাসের শব্দ, কালজিনের গর্জন সব যেন ধীর হয়ে যাচ্ছে। কিন্তু কলসটি খোলার সাথে সাথে এক কঠিন শর্ত মায়ার সামনে এলো। কলসের ভেতরের শক্তি ব্যবহার করতে হলে মায়াকে তার মায়াবী ক্ষমতা পুরোপুরি ত্যাগ করতে হবে এবং আবার একজন সাধারণ মানুষে পরিণত হতে হবে, যার মানে হলো জিনকে হারানোর পর সে আর কোনোদিন অলৌকিক কিছু করতে পারবে না এবং জিনদের সাথে তার সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে। মায়া কাল জিনের দিকে তাকালো। দানবটি এখন গ্রামের মসজিদটি ভেঙে ফেলার জন্য হাত বাড়িয়েছে। মায়া আর এক মুহূর্ত দ্বিধা করল না। সে কলসটির শিলমোহর ভেঙে ফেলল। সাথে সাথে এক বিশাল রূপালী আলোকছটা আকাশচুম্বী হয়ে উঠল। সেই আলো যখন কালজিনকে স্পর্শ করল, সময় যেন সত্যিই থমকে গেল। কালিন্দির ঢেউগুলো পাথরের মতো স্থির হয়ে গেল। কালজিনের বিশাল দেহটি ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হতে শুরু করল। সে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল। তার লাল চোখ দুটো পাথর হয়ে যাওয়ার আগে শেষবারের মতো মায়ার দিকে এক বিষাক্ত ঘৃণা ছুড়ে দিল। কিন্তু মায়া দেখল যে আলোটি যখন কালজিনকে পাথর বানাচ্ছে, তখন মায়ার নিজের শরীরের সেই নীল নক্ষত্রগুলোও নিভে যাচ্ছে। তার লাল চুলগুলো আবার কালো হয়ে যাচ্ছে। সে তার অলৌকিক শক্তি হারিয়ে সাধারণ মানুষের মতো দুর্বল হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। ঠিক সেই সময় গ্রামের মানুষ দেখল যে কালজিনের পাথুরে দেহটি নদীর মাঝখানে এক বিশাল চরে পরিণত হয়েছে। কিন্তু মায়া কোথায়? সে কি এই শক্তির সংঘর্ষ সইতে পেরেছে? নিশিন্দাপুর গ্রামে ভোরের আলো ফুটছে, কিন্তু এই ভোর অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা। কালিন্দী নদীর মাঝখানে কালজিনের সেই বিশাল পাথুরে শরীরটা এখন একটি নির্জীব চরের মতো জেগে আছে। নদী শান্ত, যেন গতরাতের সেই প্রলয়ঙ্করী যুদ্ধ কোনো এক দুঃস্বপ্ন ছিল। মায়া মাজারের সামনে নিথর হয়ে পড়েছিল। রতন আর গ্রামের মানুষ যখন তার কাছে দৌড়ে গেল, তারা দেখল মায়ার সেই অলৌকিক জ্যোতি আর নেই। তার চোখের সেই নীল নক্ষত্র নিভে গেছে। ফিরে এসেছে চিরচেনা কালো মণি। তার শরীরের সেই নীল শিরাগুলো মিলিয়ে গিয়ে সাধারণ মানুষের ফ্যাকাশে ত্বক দেখা দিচ্ছে। রতন মায়ার হাত ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা নয়, বরং সামান্য উষ্ণ। দীর্ঘক্ষণ পর মায়া তার চোখের পাতা কাঁপিয়ে ধীরে ধীরে চোখ মেলল। সে যখন রতনের দিকে তাকালো, তার চোখে কোনো মায়া ছিল না, ছিল একরাশ ক্লান্তি। সে ফিসফিস করে বলল, রতন, সব কি শেষ হয়েছে? রতন অশ্রুসিক্ত চোখে হাসল। হ্যাঁ মায়া, সব শেষ। তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ। কিন্তু মায়া জানে এই মুক্তির মূল্য অনেক বেশি। সে আর কোনোদিন বাতাসের ফিসফিসানি শুনতে পাবে না, দাদাজানের আত্মাকে দেখতে পাবে না। সে এখন এক অতি সাধারণ মেয়ে। মীর আজম আলীর মাজারের সেই তামার কলসটি এখন ধুলোয় মিশে গেছে। গ্রামবাসী মায়াকে বীরের বেশে বরণ করে নিল, কিন্তু মায়ার মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করতে লাগল। কয়েক মাস কেটে গেল। নিশিন্দাপুর গ্রাম আবার স্বাভাবিক জীবনে ফিরেছে। কালিন্দী নদীর সেই নতুন চরটিতে এখন ঘাস জন্মেছে। রাখালেরা সেখানে গরু চড়ায়। মায়া এখন খালামণির পুরনো বাড়িতে একাই থাকে। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করে, কিন্তু কিছুটা ভয়ও পায়। এক অমাবস্যার রাত, বাইরে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শোঁ শব্দ। মায়া তার পড়ার টেবিলে বসে দাদাজানের সেই ডায়েরিটা দেখছিল। ডায়েরির পাতাগুলো এখন একদম সাদা, কোনো অক্ষর নেই।
হঠাৎ মায়ার মনে হলো তার ঘরের বাইরের সেই পুরনো দরজায় খুব মৃদু একটা শব্দ হলো। খট খট খট। মায়ার বুকটা ধক করে উঠল। সে কি ভুল শুনছে? সে তো এখন সাধারণ মানুষ, কোনো অশরীরী তো তার কাছে আসার কথা নয়। সে হারিকেনটা হাতে নিয়ে ধীর পায়ে সদর দরজার কাছে গেল। তার মনে পড়ল সেই প্রথম দিনের কথা, যখন সে বোতলটি পেয়েছিল। মায়া কাঁপা হাতে দরজাটা খুলল। বাইরে ঘন কুয়াশা, কিন্তু সেখানে কেউ নেই। মায়া যখন দরজাটা বন্ধ করতে যাবে, তখন সে নিচে তাকিয়ে দেখল দরজার চৌকাঠে একটি নীল রঙের কাঁচের টুকরো পড়ে আছে। সেই টুকরোটির ভেতর থেকে একটা ক্ষীণ নীল আলো টিমটিম করে জ্বলছে। মায়া কাঁচের টুকরোটি হাতে তুলে নিল। হঠাৎ তার কানে সেই অতি পরিচিত ফিসফিসানি ভেসে এলো। মানুষ নয়, মায়াবী, খেলা তো মাত্র শুরু হলো। মায়া বুঝতে পারল অন্ধকার পুরোপুরি শেষ হয় না, সে কেবল রূপ বদলায়। সে কাঁচের টুকরোটি শক্ত করে ধরল। তার চোখের মণি কি এক মুহূর্তের জন্য আবার নীল হয়ে উঠল। কুয়াশার ভেতর থেকে একটি লম্বা ছায়া তাকে দেখে হাসল এবং মুহূর্তেই মিলিয়ে গেল। নিশিন্দাপুরের গল্প এখানেই শেষ হতে পারত, কিন্তু ওই যে বলা হয়, জিনদের জগৎ আর মানুষের জগতের মাঝখানের দরজাটা একবার খুলে গেলে তা আর কোনোদিন পুরোপুরি বন্ধ হয় না। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভয় লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আপনাদের লাইক আর কমেন্টই আমাদের অনুপ্রেরণা। গল্পটা ভালো লাগুক বা না লাগুক, দুটো ক্ষেত্রেই একটা কমেন্ট করে জানাবেন, যেন আমরা আরও ভালো নতুন ভূতের গল্প আনতে পারি। আল্লাহ হাফেজ।